হ্যালো বন্ধুরা, আমি প্রতিভা কর্মকার আবার এসেছি তোমাদের সামনে বাংলা বিষয়ে আরো একটা অধ্যায় নিয়ে। এর আগে আমরা জ্ঞানচক্ষু গল্পটা পড়েছি। জ্ঞানচক্ষু গল্প আমাদের শেষও হয়ে গেছে। এবারে আমরা পড়বো যে কবিতাটা, সেটার নাম হলো অসুখী একজন। এবার আমরা কি পড়ছি? অসুখী একজন নামক কবিতাটার কবি হলেন পাবলো নেরুদা। আসলে নেরুদা এই শব্দটা যেন আমাদের কাছে একটু বাঙালি বাঙালি লাগছে, তাই না? আসলে কিন্তু এটা বাঙালি নাম না। পাবলো নেরুদা ছিলেন হলেন একজন চিলিয়ান কবি। স্প্যানিশ ভাষায় তিনি বহু কবিতা কাব্য লিখেছেন। পাবলো নেরুদার আসল নাম হলো নেফতালি রিকার্ডো রেস বাসোয়ালতো। আসল নাম কি? নেফতালি রিকার্ডো রেস বাসোয়ালতো, যার জন্ম 1905 খ্রিস্টাব্দে চিলিরই পার্লের শহরে। অসম্ভব প্রতিভাধর একজন মানুষ ছিলেন। একদিকে তিনি যেমন বহু কাব্য কবিতা লিখেছেন, অন্যদিকে লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য এবং রাজনৈতিক ইস্তাহার। আসলে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তৎকালীন সময়ে চিলিতে যে রাজনৈতিক উত্থান পতন বা সারা বিশ্ব জুড়ে যে রাজনৈতিক বাতাবরণ ছিল, সে সমস্ত বিষয়ে তার অসম্ভব রকম প্রতিক্রিয়া ছিল এবং সেই বিষয়ে বললাম যে তিনি বেশ কিছু রাজনৈতিক ইস্তাহার লিখেছিলেন। একাধিক কাব্য কবিতা লেখার জন্য 1971 খ্রিস্টাব্দে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তার যে কাব্যগুলো ছিল তার মধ্যে বেশ কয়েকটি আমি উল্লেখ করেছি, যার মধ্যে দেখো এক্সট্রাভ্যাগাডিয়া, দ্য ক্যাপ্টেন ভার্সেস স্টিল অ্যানাদার ডে, দ্য ইয়েলো হার্ট, ওয়ার্ল্ডস এন্ড। তাহলে পেলাম কি? এক্সট্রাভ্যাগাডিয়া, দ্য ক্যাপ্টেন ভার্সেস স্টিল অ্যানাদার ডে, দ্য ইয়েলো হার্ট, ওয়ার্ল্ডস এন্ড, এছাড়া আরো অনেক কিছু। এই এক্সট্রাভ্যাগাডিয়া কাব্যগ্রন্থেরই অন্তর্গত একটা কবিতা, লা ডেসডিচাডা। তাহলে কবিতাটার নাম কি? স্প্যানিশ কবিতাটার নাম কি? লা ডেসডিচাডা। এই স্প্যানিশ কবিতাটাকে ইংরেজিতে অনুবাদ করা হয় দ্য আনহ্যাপি ওয়ান নামে। আনহ্যাপি ওয়ান এই ইংরেজি কবিতাটাকে আবার বাংলায় তর্জমা করলেন আমাদের এই বাংলা সাহিত্যের একজন কবি সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য, অসুখী একজন এই নাম দিয়ে। এই অসুখী একজন তাহলে নামটা কার দেওয়া? নবারুণ ভট্টাচার্যের দেওয়া। অসুখী একজন কবিতাটা মূল কোন কবিতা থেকে নেওয়া? লা ডেসডিচাডা কবিতা থেকে নেওয়া। ঠিক আছে? অসুখী একজন এই কবিতাটা কবি নবারুণ ভট্টাচার্য তার বিদেশি ফুলের রক্তের ছিটে এই কাব্যগ্রন্থের মধ্যে সংকলিত করেছিলেন। অসুখী একজন কবিতাটা মূলত চিলিতে যে গৃহযুদ্ধ বেঁধেছিল ওই 1971-72 খ্রিস্টাব্দে যে গৃহযুদ্ধ, এবং সেই গৃহযুদ্ধে চিলিতে যে ভয়াবহ পরিণতি হয়েছিল, চিলির যে ভয়ানক পরিণতি হয়েছিল তারই একটা ছবি কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছে। আসো আমরা কবিতাটা এবার একটু পড়ি। অসুখী একজন, পাবলো নেরুদা। আমি প্রথমেই তোমাদের বলেছি কবিতাটা পড়তে গেলে দেখবে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে। সেই যুদ্ধের বাতাবরণের মধ্যেও যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে এবং সেই যুদ্ধে একটা শহর তছনছ হয়ে গেছে, মানুষ হত্যা হয়েছে, গাছপালা ঘর বাড়ি সমস্ত ধ্বংস হয়েছে, কিন্তু বেঁচে রয়েছে কি? প্রেম, ভালোবাসা, যা চিরন্তন। কবি একদিকে যেমন দেখিয়েছেন ধ্বংস, আরেক দিকে দেখিয়েছেন অনাবিল প্রেম এবং চিরন্তন প্রেম যে সত্য, তাকেই তিনি কিন্তু প্রমাণ করতে চেয়েছেন।
কবিতাটা দেখো শুরু হচ্ছে, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তাহলে এই দুটো তিনটে স্তবকে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। একটা যেন ক্যানভাসে একটা ছবি আঁকা হয়েছে। কিরকম ছবি? আমি তাকে ছেড়ে দিলাম। আমি বলতে কে? এখানে কবি, একজন দেশপ্রেমিক বলতেই পারি আমরা। দেশপ্রেমিক যেমন দেশকে রক্ষা করবার জন্য তিনি কি করেন, ঘর বাড়ি প্রিয়জনকে ছেড়ে দূরে, অনেক দূরে চলে যান। কবিও ঠিক তাই, দেশোদ্ধারের জন্য তাকে চলে যেতে হচ্ছে অনেক দূরে। কাকে ছেড়ে? তার প্রিয়তমাকে ছেড়ে, তার প্রেমিকাকে ছেড়ে। আমি তাকে ছেড়ে দিলাম। তাকে? না, তার প্রিয়তমাকে। অপেক্ষায় দাঁড় করে রেখে দরজায়। কিসের অপেক্ষায়? আবার ফিরে আসব। অর্থাৎ কবি বলতে চাইছেন, তিনি তার প্রেমিকাকে কথা দিয়ে গেলেন যে সে আবার দেশে ফিরে আসবে এবং তার প্রেমিকার কাছেই আসবেন। তাকে অপেক্ষা করতে বললেন। এই অপেক্ষা করতে বলে তাকে দাঁড় করিয়ে রাখলেন কোথায়? দরজায় দাঁড় করিয়ে রাখলেন। অর্থাৎ প্রেমিকা সাধারণত কেউ যখন ঘর ছেড়ে বাইরে বেরোয় তখন তার প্রিয়জন কি করে? তাকে বিদায় জানায় দরজার কাছে এসে। কবির প্রেমিকাও তাকে দরজার কাছে এসে তাকে বিদায় জানাচ্ছে এবং কবি তাকে আশ্বস্ত করছেন তিনি আবার তার কাছে ফিরে আসবেন। এই অপেক্ষায় তার প্রেমিকা দরজার কাছে দাঁড়িয়ে। আমি চলে গেলাম দূর দূর, অনেক দূরে চলে গেলেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। আসলে বললাম যেটা, কবি কিসের জন্য যাচ্ছেন? দেশোদ্ধারের জন্য যাচ্ছেন। দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবার জন্য সেনাবাহিনীতে যারা থাকে তারা ঘর ছেড়ে অনেক অনেক দূর চলে যায়, কিন্তু ঘরের মানুষগুলোকে আশ্বস্ত করে যায় যে সে নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু সে মনে মনে জানে যে সে হয়তো ফিরে আসবেই না, কিন্তু সে কথা তো বলা যায় না। কবিও তাই তার প্রেমিকাকে বলে গেলেন সে ফিরে আসবেন, অপেক্ষাতে তাকে দাঁড় করিয়ে রেখে। কবি জানতেন যে তিনি আর ফিরে আসবেন না। স্বাভাবিকভাবেই প্রেমিকার দিন কাটতে লাগলো অপেক্ষার মাধ্যমে। একদিন নয়, অপেক্ষা করতে করতে সেই পথ দিয়ে, যে পথ দিয়ে কবি চলে গেছেন, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। অর্থাৎ ওই পথে সময়ের বয়ে যাওয়ার সাথে সাথে প্রেক্ষাপটও চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সেই পথ, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এইভাবে অপেক্ষা করতে করতে একটা সপ্তাহ নয়, একটা বছর, তাহলে একটা বছরে কত সপ্তাহ? অনেকগুলো সপ্তাহ। এইভাবে অপেক্ষা করতে করতে একটা বছর কেটে গেল। স্বাভাবিক এইটুকুর মধ্যে, অর্থাৎ একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান, এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এই দুটো লাইনের মধ্যে দিয়ে কবি বোঝাতে চাইছেন জীবন থেমে থাকে না, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না।
প্রকৃতি তার নিজের খেয়ালেই চলে। তাই স্বাভাবিকভাবে দিনের পর দিন গেল। প্রথম প্রথম ওই রাস্তা দিয়ে একটা কুকুর গেল, তারপরে হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ, তারপরে এই করতে 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 একটা বছর কেটে গেল। স্বাভাবিকভাবে দীর্ঘদিন বয়ে চলার পর স্বাভাবিক নিয়মে কোনো মানুষের পদচিহ্ন আর মাটিতে আঁকা থাকে না। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কবিরও চলে যাওয়ার যে পথরেখা বা পদচিহ্ন সেটা বৃষ্টিতে ধুয়ে গেল। সেখানে বৃষ্টির জলে ঘাস জন্মালো, সেই রাস্তায় বৃষ্টির জলে ঘাস জন্মালো। তাহলে আমরা প্রথম পেলাম, বুঝতেই পেরেছো? বুঝতে পারছো? পেন্সিলটা হাতে নাও। আমি তাকে ছেড়ে দিলাম, বলেছিলাম পেন্সিল হাতে রাখবে সবসময়। কে কাকে ছেড়ে গেল? কবি তার প্রেমিকাকে ছেড়ে চলে গেল। এই লাইনটার মানে তিনি কিভাবে চলে গেলেন? অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, অর্থাৎ তাকে কথা দিয়ে গেলেন যে তিনি আবার ফিরে আসবেন। এই প্রত্যাশায় তার প্রেমিকা দরজায় দাঁড়িয়ে থেকে তাকে বিদায় জানালো। কবি তাহলে কোথায় চলে গেল? দাঁড়িয়ে থাকলো প্রেমিকা, দরজায় দাঁড়িয়ে থাকলো। কি নিয়ে দাঁড়িয়ে থাকলেন? কবির ফিরে আসা, প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় তিনি দাঁড়িয়ে থাকলেন। আমি চলে গেলাম দূরে, অনেক দূরে। কবি চলে গেলেন। প্রেমিকা জানতো না কবি কখনো ফিরবে না আর। এইবার ডাক দাও। তোমাদের প্রশ্ন থাকবে, একটা ড্যাশ চলে গেল, কুকুর, বেড়াল, ছাগল, গরু। এমসিকিউ কোশ্চেন, কে চলে গেল? তোমাদের মধ্যে কনফিউশন হবে, নান চলে গেল না, কারণ তোমাদের পরেই রয়েছে হেঁটে গেল গির্জার এক নান। চলে গেল কুকুর আর হেঁটে গেল গির্জার এক নান। মাথায় থাকবে, এমসিকিউ কোশ্চেন এখানে তোমাদের কিন্তু একটু গুলিয়ে দেয়। তাহলে একটা কুকুর চলে গেল আর হেঁটে গেল গির্জার এক নান। এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে অপেক্ষা করতে করতে প্রেমিকার কতদিন কাটলো? একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কবির বা প্রেমিকের পায়ের চিহ্ন মুছে গেল কিভাবে? বৃষ্টির দাগে, বৃষ্টির জলে ধুয়ে গেল। সেখানে কি জন্মালো? স্বাভাবিকভাবে তার চলে যাওয়া রাস্তায় ঘাস জন্মালো। এই পর্যন্ত নিশ্চয়ই আমাদের পরিষ্কার হলো। এর পরের পাতায় আর একটার পর একটা পাথরের মতন, পর পর পাথরের মতন বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তাহলে আমরা দেখলাম মানুষ সাধারণত অপেক্ষা করে একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু তার ভালোবাসার মানুষটি কবির জন্য অপেক্ষা করছেন একটা দিন নয়, সপ্তাহ নয়, একটা বছর নয়, বছরের পর বছর। তাহলে আর একটার পর একটা পাথরের মতন, পর পর পাথরের মতন বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তাহলে বছরগুলোর সাথে কবি কার তুলনা করলেন? পাথরের সাথে। কেন বলতো? পাথর হলো ভারবাহী, একটা বিশাল, তার একটা ওজন। সেই ওজন একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু ধরে রাখা যায়, কিন্তু বছরগুলো যখন এক একটা পাথরের সাথে কবি তুলনা করছেন, আসলে পাথর হলো একটা রূপক, অপেক্ষা, দুশ্চিন্তা। অপেক্ষা আর দুশ্চিন্তার প্রতীক হিসেবে পাথরগুলো ব্যবহার করা, পাথর শব্দটা ব্যবহার করা হয়েছে। আসলে কবি সম্বন্ধে তার প্রেমিকা এতটাই দুশ্চিন্তাগ্রস্ত
এবং এতটাই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন যে তার কাছে বছরগুলো ছিল অসহনীয়। তাই কবি বলছেন, আর একটার পর একটা পাথরের মতন, পরপর পাথরের মতন, একটা পাথর নয়, নানান দুশ্চিন্তা কবির প্রেমিকাকে ভাবাগ্রস্ত করে তুলেছে, ভাবুক করে তুলেছে। প্রতি মুহূর্তে তার প্রেমিকের সম্বন্ধে অপেক্ষারতা প্রেমিকা নানান দুশ্চিন্তা করেছেন। প্রতি মুহূর্তে তিনি ভেবেছেন এই তার প্রিয়জনটি ফিরে আসছে, এই তার প্রিয়জনটি কোনোভাবেই ফিরে আসবে না, এই কথাটা সে কিন্তু ভাবতে পারেনি। তাহলে বছরগুলো তার মাথার উপর নেমে আসলো কিসের মতন? পাথরের মতন নেবে। বুঝতে পেরেছো সবাই? নেক্সট, এই পর্যন্ত হলো একটা পর্যায়, দুটো ভাগে, কবিতাটা দুটো ভাগে বিভক্ত। একদিকে প্রেমিকের জন্য প্রেমিকার অপেক্ষা, ভালোবাসা চিরন্তন, কবি এটা বোঝাতে চেয়েছেন। দেশভক্তি কবির, কারণ তিনি দেশের মুক্তির জন্যই তাকে, দেশোদ্ধারের জন্যই তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, আপনজনকে রেখে দিয়ে। এই পর্যন্ত হলো একটা পর্যায় যেখানে দেশপ্রেম, একদিকে দেশপ্রেম, অন্যদিকে ভালোবাসা, প্রেমিকের প্রতি ভালোবাসা বা প্রেমিকার প্রতি ভালোবাসা, যে ভালোবাসা চিরন্তন, যে কোনো দিন মরে না। কবিও সেটাই প্রমাণ করলেন। যে মুহূর্তে কবি দেশ ছেড়েছিলেন, তার দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করবার জন্য, সেই সময় চিলিতে এক গৃহযুদ্ধ হয়েছিল। বিশাল সেই গৃহযুদ্ধ চিলির শহরটাকে, অর্থাৎ কবি যেখানে জন্মেছিলেন, তছনছ করে দিয়েছিল। জঙ্গি হানায় তছনছ হয়ে গেছিল। এরপরে স্তবকগুলোতে আমরা শহরের বর্ণনা এবং তার ধ্বংস লীলা আমরা দেখব। ঠিক আছে? তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। দেখো কেমন বলছে, তারপর যুদ্ধ এলো। তোমাদের এখানে একটা বড় প্রশ্ন থাকবে, তারপর যুদ্ধ হলো, যুদ্ধর বর্ণনা দাও। যুদ্ধ কেমন? অর্থাৎ চিলিতে পার্লে শহরে যে জঙ্গি হানা হলো, সেখানে জঙ্গিরা রক্তের গঙ্গা বইয়ে দিল, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন। আগ্নেয় পাহাড় কাকে বলে? যে পাহাড়ের বুক চিরে আগুন বা অগ্নি নির্গত হয়, জ্বলন্ত লাভা নির্গত হয়, যে লাভা মাইলকে মাইল ধ্বংস করে দেয়, বনভূমি, বাসভূমি, জনজীবন সবকিছুকে ধ্বংস করে দেয়। ঠিক সেইভাবেই সেই চিলিতে যে গণ অভ্যুত্থান হয়েছিল, গৃহযুদ্ধ লেগেছিল, তাতে শহরটা রক্তের আগ্নেয় পাহাড়ে পরিণত হলো। শিশু আর বাড়িরা খুন হলো। যুদ্ধের নিয়মই হলো বৃদ্ধ এবং শিশুদেরকে কোনোভাবেই আঘাত করা যাবে না। কিন্তু এই যুদ্ধ এতটাই অনৈতিক ছিল, সেখানে যুদ্ধের কোনো নিয়মই মানা হয়নি।
যেমন বড় মানুষরা মারা গেছে, তেমনি দেশের ভবিষ্যৎ শিশুরাও কিন্তু এই যুদ্ধে জঙ্গিদের হাত থেকে বাদ যায়নি। শিশু আর বাড়িরা খুন হলো, অর্থাৎ বাড়িরা খুন হলো মানে বাড়িগুলো ভেঙে তছনছ করে দাও। কিন্তু সেই অপেক্ষারত ভালোবাসার মানুষটা, তার কিন্তু মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, আগুন লাগিয়ে দেওয়া হলো সমস্ত সমতল ভূমিতে। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। আসলে সমতলে আগুন লেগে গেলে মন্দির বা দেবালয় সে আগুন থেকে কি রক্ষা পায়? নিশ্চয়ই পায় না। কিন্তু আমাদের ধারণা, আমরা ধর্মভীরু মানুষ, সারা পৃথিবী জুড়েই ধর্মভীরু মানুষ রয়েছে, প্রত্যেকেই তাদের কোনো না কোনো ধর্ম আমরা পালন করি। তো সেখানে বলছে যে শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, অর্থাৎ মন্দিরে দেবতার বাসস্থান আমরা মনে করি। আমরা সেখানে গিয়ে দেবতার কাছে মাথা নত করে তার কাছে প্রার্থনা করি, শান্তির প্রার্থনা করি, সুখের প্রার্থনা করি, অশান্তি নাশ হোক, অশুভ শক্তি দূর হোক, তার কাছে আমরা প্রার্থনা করে মনের শান্তি পেতে চাই। কিন্তু দেখা যাচ্ছে এই যুদ্ধের আবহে বা বাতাবরণে সেই দেবতারাও কিন্তু আজ নিরাপদ নয়। যে দেবতারা তার সন্তানদেরকে রক্ষা করবে বলে মানুষের ধারণা, কবির মনে হচ্ছে এটা কতটা মানুষের নিষ্ফল ধারণা। অর্থাৎ দেবতার প্রতি এই ধর্ম বিষয়ে কবি যে কতটা নেতিবাচক ভাবনা চিন্তায় বিশ্বাসী জেনে সেটাই বলে ফেলেছেন যে এই ধর্মযুদ্ধ শুধু মানুষ হত্যা করলো না, শিশুদের হত্যা করলো না, হাজার বছর ধরে যে দেবতারা প্রতিষ্ঠান অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে রয়েছে, তারাও সেই শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। অর্থাৎ যে দেবতার রক্ষা করার দায়িত্ব, যে রক্ষাকর্তা, সেই রক্ষাকর্তাও বিপদ থেকে, এই যুদ্ধ থেকে কিন্তু নিষ্কৃতি পেল না। বলছে শান্ত হলুদ দেবতারা। কেন বলেছে শান্ত হলুদ দেবতা? হলুদ কি বর্ণের প্রতীক? অর্থাৎ মনে করো এই শীতের পর যখন হেমন্ত আসে, তখন গাছের পাতা কি হয়ে যায়? পুরনো হয়ে যায়। সেই পুরনো পাতা আস্তে আস্তে গাছ থেকে খসে পড়ে, তার কিন্তু আর অস্তিত্ব থাকে না গাছে। দেবতারাও, কবির কাছে এই দেবতারাও ঠিক পুরাতন ভাবধারণা নিয়ে যে ধর্মীয় প্রতিনিধিরা মানুষকে এতদিন ধরে আশ্বস্ত করে আসে যে বিপদে দেবতা রক্ষা করবে, কিন্তু আসলে কবি প্রমাণ করলেন এই দেবতারা অর্থাৎ এই রক্ষাকর্তারাই কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারল না। তাদের এই ভাবধারণাগুলো পুরাতন ভাবধারণা, যে ভাবধারা বা ধারণাগুলো মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারে না, তাহলে সেটা তাকে কি করে রক্ষাকর্তা বলবেন কবি? রক্ষাকর্তা বলতে পারেন না। তাই বলছেন সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। অর্থাৎ ধ্যান মানে মৌনতা, অর্থাৎ মানুষকে আশ্বস্ত করে তার সেই মৌনতা দিয়ে, ধীরতা দিয়ে, স্থিরতা দিয়ে। তার সন্তান, মানুষ হলো দেবতার সন্তান,
কিন্তু সেই দেবতারাও উল্টে পড়ল, মন্দির থেকে টুকরো টুকরোয়, অর্থাৎ তাদেরও অস্তিত্ব বিলুপ্ত হলো। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, অর্থাৎ কবির সেই ছেলেবেলা যেখানে কেটেছে, সেই মিষ্টি বাড়িটা তিনি হেঁটে চলে দৌড়ে বেরিয়েছেন। যে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমিয়েছিলেন, বারান্দায় যেখানে ঝুলন্ত বিছানা ছিল, তার দোলনা, সেখানে বিছানা ছিল, তিনি ঘুমাতেন। সে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতন পাতা, যার করতল মানে কর মানে হাত, ঠিক এইরকম হাতের পাঞ্জার মতন যার পাতাগুলো, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। অর্থাৎ সব কিছু। তাহলে কি কি জ্বলে, এই আগুনে যুদ্ধে কি কি ধ্বংস হলো? কবির সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমাতেন, গোলাপি গাছ, অর্থাৎ যে গাছে ছড়ানো করতলের মতন পাতা ছিল, চিমনি যেখানে, অর্থাৎ ঘর উত্তপ্ত, অর্থাৎ ঠান্ডার দেশে ঘর যখন প্রচন্ড গরম হয়ে যায়, তো সেখানে আগুন জ্বালানো হয় এবং সেই আগুনের ধোঁয়াটা চিমনির সাহায্যে যে বেরিয়ে যায়, সেই চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল সব আগুনে। অর্থাৎ যুদ্ধের করাল গ্রাসে সব কিছু ধ্বংস হয়ে গেল। একটা শহর, তার প্রাণ সব ধ্বংস হয়ে গেল। যুদ্ধের এবার পরিণতি কি হলো? এতক্ষণ আমরা দেখলাম যুদ্ধের ছবি, এই পুরোটা, তারপর যুদ্ধ এলো থেকে সব চূর্ণ হয়ে গেল, এই পর্যন্ত হলো একটা প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন থাকে তোমাদের, যে যুদ্ধের বর্ণনা দাও। এই পর্যন্ত হলো সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, এবং যুদ্ধের পরিণতি হলো তারপরের অংশে। যেখানে ছিল শহর, অর্থাৎ যে শহরে কবি জন্মেছিলেন, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অর্থাৎ পুরে সব কিছু কয়লা, অর্থাৎ আমরা যেটাকে বলি কাঠ কয়লা, যার মধ্যে আর কোনো জলবার কোনো আর অস্তিত্ব থাকে না। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। যুদ্ধের পরবর্তী ছবিটা কি? অর্থাৎ ভয়াবহ গৃহযুদ্ধে শহরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চারিদিকে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, কারণ বাড়িঘর ভেঙে চুরে গেছে, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর রক্তের একটা কালো দাগ। রক্তের কালো দাগ কেন বলেছে? অর্থাৎ যুদ্ধ তো একদিনের নয়, এটা দীর্ঘ মেয়াদি, দীর্ঘকালীন, অনেক দিন ধরে যুদ্ধটা চলেছে, অনেক দিন ধরে হত্যা লীলা চলেছে। তাই রক্ত শুকিয়ে শুকিয়ে কালো বর্ণ ধারণ করেছে। রক্তের একটা কালো দাগ যুদ্ধের প্রমাণ হয়ে রইল। আর কে রইল? আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে শেষ পর্যন্ত আমরা দেখলাম যুদ্ধ নেতিবাচক। সারা পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদী শক্তি বলো বা জঙ্গি হানা বলো, এসব কিছু ভয়াবহ যুদ্ধের মাধ্যমে সব কিছুকে ধ্বংস করে দেয়। ধ্বংসাত্মক লীলায় কোনো কিছুই, মানব জীবন বলো, প্রকৃতি বলো, কোনো কিছুই বাদ যায় না।
মানুষের প্রাণ কেড়ে নেয়। সারা পৃথিবী জুড়ে এক শ্রেণীর মানুষের আগ্রাসী মানসিকতা এই যুদ্ধের বাতাবরণ তৈরি করে, আর এই যুদ্ধের পরিণতি হিসাবে ঠিক এইভাবে জনজীবনের করুণ পরিণতি হয়। মানুষের কিন্তু কোনো উপকারে আসে না এই যুদ্ধ, তবু আজও যুদ্ধ চলে। আজও যুদ্ধের জন্য প্রতিটা দেশ নিজেদের তর্জন গর্জনের দ্বারা নিজেদের শক্তির পরিচয় দিতে চায়, কিন্তু যুদ্ধের কাছে, যুদ্ধ হার মানে কার কাছে? ভালোবাসার কাছে। সেই ভালোবাসার কিন্তু মৃত্যু হয় না, কারণ ভালোবাসা ইতিবাচক। এই ভালোবাসা বলা যেতে পারে, এই ভালোবাসা শুধুমাত্র মানবিক নয়, এই ভালোবাসা বলতে কবি কিন্তু দেশপ্রেমকেও বুঝিয়েছেন। তাই যুগে যুগে ভালোবাসার যে ছবি আমরা দেখি, তাতে আমরা বুঝি ভালোবাসা চিরন্তন, ভালোবাসা ইতিবাচক, ভালোবাসার কোনোদিন মৃত্যু হতে পারে না, ভালোবাসা চিরজীবী। কবি সেই ভালোবাসারই পক্ষপাতিত্ব করেছেন, যুদ্ধ বিরোধিতা করেছেন, কারণ তিনি ছিলেন যুদ্ধের বিপক্ষে। তার কাছে প্রেম ভালোবাসা মানসিক শান্তি যোগায়, মানুষের মেলবন্ধন ঘটায়। কবিতা শেষ হলো। আমি আলোচনা করলাম কবিতায় এবং প্রশ্ন, কবিতার সাথে সাথেই আমি তোমাদের প্রশ্ন আলোচনা করেছি। আশা করি তোমরা উপকৃত হয়েছ, ভালো লেগেছে কবিতা। যেভাবে বললাম সেভাবে তোমরা পড়ো কবিতাটা, দেখবে মোটেই তোমাদের কাছে এটা কঠিন লাগবে না। এরপরে আমাদের কিন্তু কবিতা একটা একটা গল্প কিন্তু পড়া হয়ে গেল। নেক্সট যে ক্লাসটা আমি নেব সেটা আমি ব্যাকরণ সংক্রান্ত ক্লাস নেব। আশা করি ব্যাকরণ বিষয়ে যাদের একটু ভয় রয়েছে, দেখা যাক ক্লাসটা করে সেই ভয়টা তোমাদের কাটে কিনা, তোমাদের কাছে ব্যাকরণটা সহজ লাগে কিনা। কারণ আমাদের প্রথম যে দুটো প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন, এইটার দুটো প্রশ্ন মিলে মোট 35 নম্বর থাকে। এই 35 নম্বর আমাদেরকে তুলে নিতেই হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু তোমাদেরকে চলতে হবে। তো তার মধ্যে ব্যাকরণও পড়ে। তাহলে আগামী ক্লাস আমি ব্যাকরণ নিয়ে আসছি, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।